আসসালামু আলাইকুম, আমি জান্নাতুল মাওয়া সামান্তা পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আজকে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং কমন একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেটি তোমাদের বরাবর ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান বিভাগে যারা পরীক্ষা দেবে তাদের একটা কমন কোশ্চেন, যে আমরা বিজ্ঞান বিভাগে ফিজিক্স কেমিস্ট্রির সাথে ম্যাথ বায়োলজি দাগাবো নাকি এটার সাবস্টিটিউট হিসেবে বাংলা বা ইংরেজি দাগাবো। তো এটা নিয়ে তোমাদের অনেক কনফিউশন যে আসলে কোনটা দাগালে কি হবে বা কোনটা দাগালে কি হবে না, এটার সুবিধা কি অসুবিধা কি, কেন ম্যাথ দাগাবো বা কেন বায়োলজি দাগাবো এবং কেন বাংলা বা ইংরেজি দাগাবো। তো এটা নিয়ে তোমাদের অনেক প্রশ্ন, এবং কোনটা দাগানো উচিত, আবার কোনটা দাগালে নাম্বার কেমন তোমার আশানুরূপ পাওয়া যায় কিনা, এটা নিয়ে থাকবে আজকের সম্পূর্ণ ভিডিও। আশা করি তোমরা এই ভিডিওটার মাধ্যমে বুঝতে পারবে যে তোমাদের কার কোনটা দাগানো উচিত এবং কোনটা দাগানো উচিত না, এবং দাগালে কি কি সুবিধা হতে পারে, এবং এই বিষয়টি আমি যে দাগাচ্ছি না এটার ফলে আমার কি হতে পারে এবং দাগালে কি হতে পারে। চলো তাহলে আমরা আজকের ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান বিভাগে এখন এটি আগে ক ইউনিট ছিল, তোমাদের পরবর্তীতে এটি গ বা অন্য ইউনিট হতে পারে। মানে মধ্য কথা হচ্ছে, বিজ্ঞান বিভাগে আমরা যদি ভর্তি পরীক্ষা দিতে যাই তাহলে আমাদের কোন কোন বিষয়গুলো দাগানো উচিত এবং কেন দাগানো উচিত না। তাহলে এটা জানার শুরুতে আমাদেরকে জানতে হবে যে বিজ্ঞান বিভাগে পরীক্ষার সম্পূর্ণ নম্বর কত। আচ্ছা, বিজ্ঞান বিভাগে সম্পূর্ণ পরীক্ষার নম্বর হচ্ছে তোমার 120। এটা তোমার মোট নম্বর। আচ্ছা, এর মধ্যে তোমার এসএসসি এবং এইচএসসি এখান থেকে তোমার যোগ হবে 20 নম্বর। এই 20 নম্বর কিভাবে? তোমার সোজা হিসেব, এসএসসি জিপিএ কে তোমার 2 দিয়ে গুণ করবে এবং এইচএসসি জিপিএ কে 2 দিয়ে গুণ করবে। এখন তুমি যদি দুটোতেই 5 পাও তাহলে তোমার এখানে 20 নাম্বার অলরেডি সিকিউর। এখন কথা হচ্ছে, এটার আবার লিমিটেশন আছে। তোমাদের যদি 20-এর মধ্যে সর্বমোট জিপিএ 8 না হয় তাহলে তোমরা এই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। আচ্ছা, এখন তাহলে বাকি 100, এই 100 নম্বর তুমি দিবে ভর্তি পরীক্ষা। এখন এই 100 নম্বরের পরীক্ষায় তুমি কি কি দিবে? তোমার বিষয় থাকবে 4টা: ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এবং বাংলা অথবা ইংরেজি। আচ্ছা, এর মধ্যে তুমি যেহেতু বিজ্ঞান বিভাগে পরীক্ষা দিবে, ফিজিক্স এবং কেমিস্ট্রি তোমাকে দাগাতে হবে। এই দুটো বিজ্ঞান বিভাগের যারা যারা পরীক্ষা দিবে, তোমরা যারা যারা পরীক্ষার্থী আছো, তোমাদের সবাইকে এই দুটো সাবজেক্ট দাগাতে হবে। এবং বাকি থাকলো কি? ম্যাথ, বায়োলজি, বাংলা বা ইংরেজি। এখন তোমাদের যাদের মেইন সাবজেক্ট মানে কম্পালসরি যেটা আমরা বলি, সেটা যাদের, যেটা কারো যদি ম্যাথ হয় ম্যাথ, কারো যদি বায়োলজি হয় বায়োলজি, সেটা দাগাতে হবে। আমার মেইন সাবজেক্ট ছিল ম্যাথ, তাহলে কি আমাকে দাগাতে হবে ম্যাথ অবশ্যই। তোমাদের কারো যদি বায়োলজি মেইন সাবজেক্ট হয় তাহলে তোমাকে বায়োলজি অবশ্যই দাগাতে হবে। তাহলে কি হলো, আমার ফিজিক্স কেমিস্ট্রি সবাইকে দাগাতে হবে। যার মেইন বিষয় যেটা, মানে যার কম্পালসরি সাবজেক্ট যেটা, সেটা ম্যাথ বা বায়োলজি, সেটা দাগাতে হবে। যেমন আমার ম্যাথ ছিল, আমাকে ম্যাথ দাগাতে হবে। আচ্ছা, এরপরে আমার চতুর্থ বিষয় বা ফোর্থ সাবজেক্ট আমরা যেটা বলি, সেটা ছিল আমার বায়োলজি। তোমাদের যাদের ম্যাথ তাদের সাবজেক্ট, ফোর্থ সাবজেক্ট ম্যাথ। এবং এই চতুর্থ বিষয়ের পরিবর্তে তুমি যদি চাও তাহলে দাগাতে পারবে বাংলা অথবা ইংরেজি। এখন কথা হচ্ছে, এগুলোর নম্বর বন্টন কত? ঢাবিতে পরীক্ষা হয় 100 নম্বর। তাহলে কি বললাম? ধরে নেই একজন শিক্ষার্থী, তাকে তো পদার্থ এবং রসায়ন দাগাতেই হবে। তাহলে পদার্থ, রসায়ন, আমি আমার কথা বলি। আচ্ছা, আমার মেইন সাবজেক্ট কি ছিল? আমার ম্যাথ। তাহলে আমাকে ম্যাথ অবশ্যই দাগাতে হবে। এবং সাথে আমি দাগাতে পারতাম বায়োলজির পরিবর্তে বায়োলজি, অথবা বায়োলজির পরিবর্তে আমি দাগাতে পারতাম বাংলা অথবা ইংরেজির মধ্যে একটা। তাহলে আমি চাইলে আমার চতুর্থ বিষয় দাগাতে পারতাম
অথবা তার পরিবর্তে দাগাতে পারতাম বাংলা অথবা ইংরেজি। আমি দাগিয়েছিলাম বায়োলজি। আচ্ছা, তাহলে আর নিচে থাকলো কি বাংলা বা ইংরেজি, যেটা আমি দাগাইনি, বাংলা বা ইংরেজি। আচ্ছা, এখন এটার মধ্যে তোমার এমসিকিউ আর থাকবে তোমার সিকিউ, বা এটাকে তোমরা এসকিউ বা শর্ট কোশ্চেনও বলতে পারো। ঠিক আছে, এই যে এমসিকিউ থাকবে তোমার প্রত্যেকটি বিষয়ে 15 নম্বর করে, মোট 60 নম্বরের, 60 নম্বরের থাকবে এমসিকিউ। তাহলে এমসিকিউ পদার্থ থাকবে 15, রসায়ন থাকবে 15, ম্যাথ 15, বায়োলজি 15, বাংলা ইংরেজি এটাও 15, ইংরেজিও 15। মানে তুমি এই দুইটার মধ্যে যে কোনো একটা দাগাবে, সেটাও 15 করে। নেক্সট আমার লিখিততে থাকবে বা সিকিউ বা শর্ট কোশ্চেনে থাকবে আমার 10 করে, 10 10 10, এটাও 10 অথবা 10। এখন কথা হচ্ছে, তাহলে আমার মোট নম্বর 100, 100-র মধ্যে আমার সিকিউ আর এমসিকিউ, সিকিউ থাকলো এখানে আমার 40 আর এমসিকিউ থাকলো আমার 60। এই 100 নম্বরের আমার হচ্ছে পরীক্ষা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এখন এটার মাইনাস মার্কিং আছে। মাইনাস মার্কিং কত? তোমরা যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দিবে বা মেডিকেল ভর্তি পরীক্ষার মতোই এখানে 0.25 করে প্রত্যেক ভুল প্রশ্নের উত্তরের জন্য তোমার 0.25 করে বাদ পড়বে। আচ্ছা, এখন কথা হচ্ছে পদার্থ রসায়ন তো তোমাকে দাগাতেই হবে। তুমি বায়োলজি দাগাবে নাকি ম্যাথ দাগাবে, অথবা এর পরিবর্তে বাংলা অথবা ইংরেজি দাগাবে? আমার যেমন আমি ভর্তি পরীক্ষায় আমি আমার কথা যদি বলি, আমি প্রিপারেশন নিয়েছিলাম মেডিকেলের, তো আমার বায়োলজির দিকটাই স্ট্রং ছিল। তো মেডিকেল প্রিপারেশন নেওয়ার কারণে আমি যে ইংরেজি পড়িনি তা না, আমি ইংরেজিও পড়েছি, কিন্তু কথা হচ্ছে আমার বায়োলজির দিকটা বেশি স্ট্রং ছিল। তো সব চিন্তা ভাবনা করে আমি বায়োলজি দাগাইছি। এখন শুধু কি আমি বায়োলজি পারতাম বলে বায়োলজি দাগাইছি, নাকি বায়োলজি দাগানোর কিছু বেনিফিট ছিল? হ্যাঁ, বায়োলজি দাগানোর কিছু বেনিফিট ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমরা জানো যে বিভিন্ন অনুষদ থাকে, মানে এগুলোর অধীনে কিছু ডিপার্টমেন্ট থাকে। তো এই যে আমার বায়োলজি, এই বায়োলজি যদি আমি না দাগাতাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি তোমাকে বিজ্ঞান বিভাগের সামনের দিকের সাবজেক্টগুলো বলি, প্রথমে আমাদের কি মনে হয়? ফার্মেসি, জেনেটিক, এই সাবজেক্টগুলো সবগুলো আমার বায়োলজি রিলেটেড। তো তুমি যদি বায়োলজি না দাগাও, ফিশারিজ, নিউট্রিশন, এগুলো কোনো সাবজেক্টই তুমি পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি তুমি চান্স পেয়েও যাও, এই সাবজেক্টগুলো তুমি পাবে না। তাহলে কি হলো? বায়োলজি না দাগানোর কারণে তুমি যদি মনে করো আমার ম্যাথ মেইন ছিল, তো এটা দাগাতে তো আমি বাধ্য, এটা আমাকে দাগাতে হবে। আমি বায়োলজির পরিবর্তে আমি যদি বাংলা বা ইংরেজি দাগাতাম, আমি বায়োলজি রিলেটেড কোনো বিষয় পেতাম না, প্রথম কথা। এবং আচ্ছা, যার এখন তোমাদের প্রশ্ন হতে পারে, আপু তাহলে আমার মেইন সাবজেক্ট তো বায়োলজি, আমি বায়োলজি দাগালাম, আমি ম্যাথ দাগাবো না, আমি ম্যাথের পরিবর্তে বাংলা বা ইংরেজি দাগাবো। ম্যাথ যদি তুমি না দাগাও, তাহলে তুমি হচ্ছে সামনের দিকে সাবজেক্টগুলো, যেমন ভালো ভালো সাবজেক্টগুলো, যেমন মনে করো সিএসসি, ট্রিপলি, ফিজিক্স, এই টাইপের সাবজেক্টগুলো তুমি পাবে না। ম্যাথ, অ্যাপ্লাইড ম্যাথ, এগুলো অনেক ভালো ভালো সাবজেক্ট যেগুলো তুমি পাচ্ছ না। তাহলে তোমার কি হচ্ছে? এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ম্যাথ এবং বায়োলজি এই দুটো সাবজেক্ট একটু স্ট্র্যাটেজিক্যালি পড়লে এগুলো পারা যায়। মানে বাংলা ইংরেজি যেমন পারা যায়, তোমাদের মনে হতে পারে, যেমন আমি মেডিকেল কোচিং করেছিলাম, করার পরে আমি কিন্তু 5 মাস কোনো ম্যাথ করিনি। 5 মাস কোনো ম্যাথ না করার পরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি ম্যাথ দাগিয়েছিলাম। সেটা কিভাবে দাগিয়েছিলাম সেটা তোমাদেরকে আরেকটা ভিডিওতে বা ক্লাসে আমি কোনো সময় বলে দেবো, যে হচ্ছে এইভাবে ম্যাথটা পড়তে হবে অথবা এইভাবে বায়োলজিটা স্ট্র্যাটেজিক্যালি পড়তে হবে, সেটা নিয়ে আলাদা ভিডিও থাকবে। আজকে এই ভিডিওতে বলতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। তো এটাই তোমাকে আমি বলবো, যে তোমরা যদি বিজ্ঞান বিভাগে পড়ে থাকো এবং তুমি বিজ্ঞান বিভাগে পড়েছো, আলটিমেটলি কি তুমি স্টুডেন্ট অফ সায়েন্স, মানে তুমি তো সায়েন্সে পড়েছো। তো সায়েন্স পড়ে তোমার যদি সায়েন্সের একটা সাবজেক্ট দাগানোর ক্যাপাবিলিটি না থাকে, এটা তো একটু লজ্জার এবং সংশয়। আমি বলছি না বাংলা ইংরেজি খারাপ, আমি বলছি না, কিন্তু কারো অবস্থা এমন যদি হয় যে থাকে কিছু ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনওয়ালা অথবা মেডিকেল প্রিপারেশনওয়ালা, যে জীবনে ম্যাথের মটাও মনে করো যে একদম শুরু থেকে ভেবে আসে আমি তো একরকম ডাক্তার,
আমি তো ম্যাথ পড়বই না, ধরবই না, এরকম কিছু স্টুডেন্ট থাকে যে কোনো রকম এইচএসসিটা দিয়ে আসে। তাদের জন্য বলবো যে তোমার জন্য ম্যাথ দাগানো খুবই রিস্কি। তোমার যদি, আমার যেমন বিষয়টা ছিল কি, আমি হচ্ছে ম্যাথ 5 মাস করিনি অ্যাডমিশন টাইমে, কিন্তু আমি তো ইন্টারমিডিয়েট ম্যাথ দিয়ে এসেছি এবং ইন্টারমিডিয়েটে আমি খুব বেসিক সহ ম্যাথগুলো ক্লিয়ার করে পড়েছিলাম। তো আমার মনে হয়েছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয় বিগত সালের প্রশ্নগুলো দেখে যে আমি পারবো না কেন, এগুলো তো বেসিক থেকে আসে। তো এরকম যদি তোমাদের না কনফিডেন্স থাকে বা মনে হয় যে আচ্ছা আমি ম্যাথ জীবনে পড়ি না, ম্যাথের অবস্থা খুবই নাজেহাল, তাহলে তোমাকে আমি বলবো তুমি অ্যাডমিশন টাইমে রিস্ক নিও না, তুমি বাংলা বা ইংরেজি দাগাতে পারো। তা না হলে কি হবে, তোমার তো আগে ভর্তিটা সিকিউর করতে হবে, তারপর তুমি কোন সাবজেক্ট পাবে এটা বিষয়। আমি সাবজেক্টের কথাটা তাদের জন্য বললাম যারা সায়েন্সে মোটামুটি সবগুলো সাবজেক্টে ভালো করে পড়াশোনা করে এইচএসসি পরীক্ষা দিয়েছো, তাদের উচিত আমি বলবো যে ম্যাথ দাগানো। এবং মেডিকেল ভর্তি পরীক্ষার পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা হয় এবং এই দুইটা পরীক্ষার মাঝখানে মিনিমাম প্রত্যেক বছর 1.5 থেকে 2 মাস একটা গ্যাপ পাওয়া যায়। এই 1.5 থেকে 2 মাস তোমার ওই সাবজেক্টটা ম্যাথ বা বায়োলজি, যেটা তো তোমার মানে তুমি ইন্টারমিডিয়েটে তোমার ভালো বেসিক আছে, তুমি শুধুমাত্র অ্যাডমিশন টাইমে চর্চা করোনি, এই সময়টার জন্য এনাফ, তুমি এটা পেয়ে যাবে। কিন্তু এরপরেও যদি কারো মনে হয় আমার তো একদমই সম্ভবই না, আমাকে 1.5 মাস কেন, আমাকে 3 মাস দিলেও সম্ভব না, তাহলে তুমি ম্যাথ বা ইংরেজি দেখাও। তখন তোমার সাবজেক্টের থেকে মেইন বিষয়টা হয়ে দাঁড়াবে তোমার জন্য যে তুমি আগে চান্সটা সিকিউর করো। তাহলে আশা করি তোমরা আমার এই কথাটা বুঝতে পেরেছো। আমি যদি কথাটা সামারি হিসেবে বলি তাহলে কথাটা এরকম যে পদার্থ রসায়ন তোমাকে দাগাতে হবে মাস্ট। বায়োলজি তোমাকে, বায়োলজি বা ম্যাথের মধ্যে তুমি যদি চুজ করতে চাও যে আমি এই দুইটা দাগাবো নাকি আমি হচ্ছে বাংলা ইংরেজি দাগাবো, এই দুটোর মধ্যে কি বলেছি আমি, তোমার মেইন সাবজেক্ট যেটা সেটা তুমি দাগাবে। এবং কারো যদি ইন্টারমিডিয়েট বেসিকটা ভালো থাকে যে আচ্ছা ঠিক আছে আমি তো ইঞ্জিনিয়ারিং কোচিং করেছি 5টা, এখন আমি তো ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হতে পারছি না বা হব না, তাহলে হচ্ছে আমার তো বায়োলজি বেসিকটা তো ভালোই আছে, আমি তো এইচএসসি দিয়েছি, তো তুমি তো এইচএসসি আর এমনি এমনি পার করে আসোনি, তোমাকে অ্যাডমিশন অব্দি আসতে হয়েছে, তোমাকে এইচএসসি দিয়ে আসতে হয়েছে, তো তাহলে আমি হয়তো বা 1.5 মাস বায়োলজিটা দেখলে একটু পারবো, তাহলে তুমি বায়োলজি পড়ো। এবং যারা বায়োলজি পড়েছো তাদের যদি মনে হয় যে আমি 1.5 মাস ম্যাথটা পড়লে এবং পারা সম্ভব, সেটা কিভাবে পারা সম্ভব সেটা আমি তোমাদেরকে পরবর্তী কোনো ক্লাসে বুঝাই দিব যে হচ্ছে এইভাবে ম্যাথ করলে বা এইভাবে বায়োলজিটা পড়লে তোমার হচ্ছে এই তুমি হচ্ছে চান্সটা সিকিউর সহজে করতে পারবে। এবং কিন্তু তোমাদের যদি মনে হয় যে ভাই আমার অবস্থা খুবই খারাপ, আমি তো কোনো রকম আমার মেইন সাবজেক্টটা দাগাচ্ছি, এর পরিবর্তে আমি বাংলা ইংরেজি দাগাবো, তাহলে তুমি বাংলা বা ইংরেজিটা দাগাতে পারো। তাহলে আশা করি তোমরা হচ্ছে আমার কথার সামারিটা বুঝতে পেরেছো যে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান বিভাগে পরীক্ষা দিতে হলে তোমাকে কিভাবে দাগাতে হবে এবং কিভাবে চিন্তা ভাবনা করতে হবে। এইটা পর্যন্ত শেষ। আচ্ছা, এখন আসি আমার ভর্তি পরীক্ষার মূল্যায়ন কিভাবে হবে। তোমাকে প্রথমে আমাদের যে এমসিকিউ এবং সিকিউ, এমসিকিউটা মূলত নিশ্চিত করে, যদি বলতে চাই মানে শর্টকাট প্রত্যক্ষ পরোক্ষভাবে যেভাবে বলে, আমি যদি এমসিকিউটা আমার নিশ্চিত করে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে কিনা, এবং সিকিউটা নিশ্চিত করে তোমার র্যাঙ্কিং কতদূর যাবে এবং তুমি কোন সাবজেক্টে পড়াশোনা করবে। এটা কিভাবে, তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমসিকিউতে পাশ করতে না পারো তাহলে তোমার সিকিউ খাতা দেখাই হবে না, সেটা তুমি যত ভালোই মনে করো। সাপোজ যে একজন শিক্ষার্থী সে এমসিকিউতে কোনো রকমে সে পেয়েছে হচ্ছে 60-এর মধ্যে 25 এবং সিকিউতে সে পেয়েছে একদম 40-এ 40, এবং আরেকজন শিক্ষার্থী সে এমসিকিউতে পেয়েছে 44 এবং সিকিউতে পেয়েছে 20, এর খাতা দেখা হবে কিন্তু এর খাতা দেখা হবে না। তুমি সিকিউতে এত ভালো করেও কোনো লাভ নাই, তাই তোমাকে এমসিকিউটা বেশ ভালো করে ফোকাস করে পড়তে হবে। কারণ আর আমরা ভাবি যে আচ্ছা এমসিকিউতে পাশ করলেই মনে হয় হয়ে যায়, যে এখানে 60-এর মধ্যে আমি 40 নম্বর পাবো এবং 40 নম্বর পাইলেই আমার খাতাটা দেখবে, বিষয়টা এরকম না। কারণ অনেক শিক্ষার্থী পরীক্ষা দেয়, অনেক কম্পিটিশন, শিক্ষকদের একটা বাছাই প্রক্রিয়ার মাধ্যমে তোমাদেরকে বাছাই করতে হয়, এই জন্য এটা করা। তো এইটা হচ্ছে একটা মনে করো জটিল বাছাই প্রক্রিয়া, যে এত স্টুডেন্ট পাস তো অনেকজন করবে, তো এই মানে 100-এর মধ্যে 40-এ পাস, সেখানে এমসিকিউ এর মধ্যে তোমাকে মিনিমাম পেতে হবে 40+, তাহলে তোমার ধরা যায় প্রতি বছরে আনুমানিক এটা হিসাব যে 40+ পেলে যে এই স্টুডেন্টের খাতা কাটা হবে এবং এই স্টুডেন্টটা একটা না একটা সাবজেক্ট পায় এবং একটা না একটা বিষয়ে সে চান্স পায়। তাহলে এই 40+ পেতে তোমাকে সিকিউর করতে হবে এই
60 নম্বরের মধ্যে 40। এখন তোমার টার্গেট কি 40 হবে? অবশ্যই না, তোমাকে 50 টার্গেট করতে হবে। 50 টার্গেট করলে তুমি 40 পাবা। তুমি যদি 40 টার্গেট করো তুমি 30 পাবা। এবং সিকিউতে তোমার নিশ্চিত করবে, যেমন সিকিউতে আমি প্রত্যেকটা সাবজেক্টে আমি মনে হয় 5, 6, 7, 3ও পাইছিলাম ফিজিক্সে মনে হয়। এভাবে পেয়ে হচ্ছে আমি চান্স সিকিউর করেছি। কিন্তু এমসিকিউতে আমি পেয়েছিলাম রসায়নে 15 পেয়েছিলাম, বায়োলজিতেও 15 পেয়েছিলাম, আমি ম্যাথে পেয়েছিলাম 10, আর পদার্থতে পেয়েছিলাম 7.5। আমি ফিজিক্সে খুবই দুর্বল, তার উপর মেডিকেল কোচিং করা, তো আমি সব মিলাই পেয়েছিলাম হচ্ছে 7.5, আর এটাতে হচ্ছে 10। এভাবে আমি চান্স সিকিউর করছিলাম। দেখো এখানে কিন্তু আমার পদার্থ এবং হচ্ছে ম্যাথ এই দুইটা নম্বর হচ্ছে আমার একটা এভারেজ, কিন্তু আমার বায়োলজি এবং কেমিস্ট্রিতে আমার ভালো দক্ষতা থাকার কারণে আমার এখানে কোনো এমসিকিউই ভুল যায়নি। তো বিষয়টা হচ্ছে এটাই, তোমাকে সব বিষয়ে প্রো হয়ে পরীক্ষা দিতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এরকমটা না। তুমি যেটা পারো, মনে রাখবা এটা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়, যেই জায়গাতেই তুমি যাও তুমি যেটা পারো বা তুমি যেটাতে এক্সপার্ট সেটাতে যেন তোমার ভুল না যায়, সেটাতে যেন আর 10টা মানুষ যেটা পারছে না সেটাও যেন তুমি পারো, এবং তুমি যেটা এভারেজ পারো সেটা তুমি এভারেজ ভাবেই অ্যান্সার করে আসো, তোমার চান্স হয়ে যাবে। তো আই থিঙ্ক যে তোমরা হচ্ছে আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বুঝতে পেরেছো ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার দাগানো উচিত কি এবং কেন দাগানো উচিত না, কোনটা দাগানো উচিত কোনটা দাগানো উচিত না, এবং এখানে সিকিউ এমসিকিউ সম্পর্কে এমসিকিউতে একটু ভালো প্রেশার দিয়ে পড়াশোনা করা উচিত। তারপরে সিকিউটা কি, সিকিউটার জন্য তোমরা বইয়ে যেসব অনুধাবনমূলক প্রশ্ন বলি আমরা, এইচএসসিতে তোমরা খ নাম্বারে যেসব প্রশ্ন করেছো এই টাইপের ছোট ছোট প্রশ্ন আসে, ওখানে নির্দিষ্ট খাতার মধ্যে জায়গা দেয়াই থাকে, তোমার ওই স্পেসের মধ্যে অ্যান্সার করতে হবে। তাই আহামরি অনেক বড় বড় প্রশ্ন পড়ার মাথা খারাপ করার কোনো দরকার নেই। বইয়ের মধ্যে যে টপিকগুলো আছে গুরুত্বপূর্ণ সেগুলো খুব ছোট ছোট করে, সেগুলো বেসিক সহ তুমি যদি জানো যে আচ্ছা এটার ব্যাখ্যা এটা, এবং ছোট ছোট রসায়নের ক্ষেত্রে বিক্রিয়াগুলো, বায়োলজির ক্ষেত্রে ছোট ছোট প্রসেসগুলো, তারপরে হচ্ছে ফিজিক্সের ক্ষেত্রে বড় বড় ম্যাথের শর্টকাট টিক্সগুলো তোমরা যেভাবে পড়াশোনা করো সেভাবে এগুলো পারলেই হবে। আজকের ভিডিও এ পর্যন্তই ছিল, সবাইকে ধন্যবাদ। নেক্সট আবার কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে।